আসসালামু আলাইকুম। গর্ভাবস্থা একজন নারীর জীবনের অন্যতম প্রধান এবং একটি সুন্দর অভিজ্ঞতা। এই সঙ্গে অনেকগুলো অভিজ্ঞতার যে ঢেউ সামলানো জীবনের এই সময় ছাড়া অন্য কোনো সময় হয় বলে মনে হয় না। এবং আপনারা খেয়াল করবেন আশেপাশের কিংবা পরিবারের আচরণও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একটু বেশি ভালো বলে পরিলক্ষিত হয়। জীবনের এই স্বাধীনতা কিংবা স্বাচ্ছন্দ্যতার মধ্যেও কিন্তু মনের মধ্যে উঁকি দেয় একটু দুশ্চিন্তা কি নিয়ে? দুশ্চিন্তা হচ্ছে কি খাবো কি খাবো না। সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবাটিক লিমিটেড অনুষ্ঠানে আমি ডাক্তার নূর বাবুসা জাহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস। আর এ নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা গ্লোবাল টিভি হেলথ ফেসবুক পেজে। আর আপনাদের পরামর্শ দেবেন আমাদের আজকের অতিথি, উনি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আমাদের আজকের এই ভিন্নধর্মী আয়োজনে আপনারা আশা করি অনেকেই ফোন করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসুন আমরা চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপা, আসলে আমাদের যে এই প্রোগ্রামটা সেটা হচ্ছে মেইনলি স্বাস্থ্যগত প্রোগ্রাম। এখানে আমরা সাধারণত বিভিন্ন রোগবালাই নিয়েই বেশি আলোচনা করে থাকি। তবে আজকে আপনাকে নিয়ে এই প্রোগ্রাম এবং এজন্য আমরা একটু ভিন্ন ধর্মে সাজিয়েছি এবং আজকের এই অনুষ্ঠানটা হবে যেটা নিউট্রিশন অথবা পুষ্টিগত তথ্য নিয়ে আমরা আপনার সাথে আজকে কথা বলবো। তো এই জন্য যে প্রধান যে বিষয়টা যেমন হচ্ছে যে গর্ভাবস্থা, এটা একটা নারীর জীবনে অবশ্যই একটা কাঙ্ক্ষিত একটা অধ্যায়, তো আমি বলবই। এবং এই সময় অনেক ধরনের পরিবর্তন আসে এবং এটাকে আমরা আসলে বলি যে এই পরিবর্তনটা নর্মাল। অন্য যে কোনো সময় থেকে কিন্তু এই পরিবর্তনটা নর্মাল। তবে আমরা গর্ভাবস্থাকে সাধারণত 3টা ভাগে ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। তো প্রবলেম যেটা হয়, যেটা আমরা ডক্টর হিসেবে যেটা বেশি ফেস করি, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম 3 মাসের সময় কিন্তু আমাদের মারা এই খাওয়া নিয়ে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়, অনেক ধরনের কোশ্চেন করেন তারা যে কি খাবো কি খাবো না। তো এই জন্যই আজকে আসলে আমার প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম আসলে যে এই যে বললাম যে গর্ভাবস্থার যে প্রথম অধ্যায়টা, এই সময় আমরা যেটাকে বলি আসলে মর্নিং সিকনেস থাকে, একটু নজিয়া থাকে, ভমিটিং থাকে। তো এই সময় আমাদের মায়েরা মানে কি খেতে পারলে ওনাদের ভালো লাগবে কিংবা খাওয়াটা কতটুকু স্বাস্থ্যকর হবে, এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। তো প্রথম বাবা আপনাকে এত চমৎকার একটা কোয়েশ্চেন করার জন্য। আসলে মানুষের চেঞ্জটা কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু তার একটা পরিবর্তন হয় এবং বয়স ভেদে কিন্তু তার পুষ্টির চাহিদাটা পরিবর্তন হয়। কিন্তু গর্ভাবস্থায় একটা মানুষের কিন্তু বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুব চমৎকার একটা সময় বলা যেতে পারে এবং ওই সময়টাতে কিন্তু পুষ্টির চাহিদাটা অনেক বেশি বেড়ে যায় এবং তখন কিন্তু আমরা একটা স্পেশাল কেয়ার নেবার কথা বলি। সেটা যে শুধুমাত্র গর্ভবতী মা তার নিজের যত্ন নিবে সেটা কিন্তু নয়, আমরা কিন্তু সচেতন হতে বলি পুরো পরিবারকেই। তিনি যদি কর্মজীবী মহিলা হয়ে থাকেন, আমরা কিন্তু অনুরোধ করে থাকি, আমরা কিন্তু রিকোয়েস্ট করে থাকি যে তার কলিগ, তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি থেকে প্রত্যেকটা মানুষ যেন তাকে মানসিকভাবে সাপোর্টটা দেয়। বিকজ এই অধ্যায়টা একটা চমৎকার একটা অধ্যায়, সেই সাথে কিন্তু অনেক সচেতন থাকতে হয়, সেটা খাবারের দিক থেকে, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন কিনা। সো এই বিষয়গুলোটা টেক কেয়ার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি বলছিলেন যে 3টা অধ্যায় থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে আমরা বলি, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে এটাকে আমরা বলি একটু চ্যালেঞ্জিং, বিকজ ওই সময়টাতে না মা আসলে বুঝতে পারে না, অনেক সময় কোপ আপ করতে পারে না এই পরিবর্তনের সঙ্গে। যেমন একটু বমি বমি ভাব থাকে, একটু মেজাজ খিটখিটে থাকে। এই সমস্ত কারণে দেখা যায় খাওয়ার পরিমাণটা কমে যায়। একটু দেখা যায় যে নতুন যেহেতু একটা অধ্যায় সে পা দিতে যাচ্ছে, একটা টেনশন তার মধ্যে কাজ করে, একটা দুশ্চিন্তা তার মধ্যে কাজ করে। সো এটার এফেক্ট কিন্তু খাবারের উপরে পড়ে। সো এই জন্য আমি বলছিলাম যে পরিবারের কিন্তু এক্ষেত্রে ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি খুব সুন্দর বলেছেন যে পরিবারের ভূমিকা এক্ষেত্রে আদৌ আসলেই অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেটা জানি যে মা অথবা শাশুড়ি মা সবাই এবং আছে পরিবারের আরও যারা আছেন তারা কিন্তু এই মায়ের এই খাদ্যাভ্যাস বলেন কিংবা কি খাবে কি খাবে না,
এটা নিয়ে ওনারাও আসলে অনেক কিছুই কথা বলেন। এবং সেই সাথে কিন্তু আমি বলেছি যে যদি কোনো গর্ভবতী মা কর্মজীবী থাকে সেক্ষেত্রে কিন্তু তার কলিগদেরও কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে, জি। ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরও কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। একটা গর্ভবতী মা বা নারী যদি মানসিকভাবে সে ভালো থাকে সে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে ঠিক মতো, এবং সেই সাথে কিন্তু সেটার এফেক্টটা পড়বে তার গর্ভস্থ শিশুর উপরে। সন্তানের সুতরাং উপরে, একজন মাকে শুধুমাত্র খেলেই হবে না, মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকতে হবে। খুব সুন্দর বললেন। তো আমাদেরকে যদি একটু পরামর্শ দিতেন যে আসলে এই ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি ধরনের খাওয়া খাবো, অ্যাকচুয়ালি কি যে মা যেটা চান সেটাই কি খাবেন নাকি কোনো রেস্ট্রিকশন আছে? প্রথমে আমরা চিন্তা করব যে আমি যেহেতু গর্ভবতী, সো আমি চেষ্টা করব আমার বাচ্চাটাকে কিভাবে আমি ভালো রাখতে পারি এবং সেই সাথে আমি কিভাবে ভালো রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমি প্রথমে একটা মিসকনসেপশন নিয়ে একটু কথা বলতে চাই যে প্রেগনেন্ট মায়েরা মনে করে অথবা পরিবারের সদস্য যদি আমরা বলি বা আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা মনে করি যে গর্ভবতী মা মানে হচ্ছে শুধু খেতে হবে, প্রচুর খাও। মায়ের দিক থেকে একটা প্রেশার আসে, পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে একটা প্রেশার আসে যে প্রচুর পরিমাণে খেতে হবে, কিন্তু আসলে প্রচুর পরিমাণে খাওয়ার কোনো দরকার নেই। আমরা বেসিক্যালি যেটা সাইজ বলে, ফার্স্ট ট্রাইমেস্টার একজন গর্ভবতী মাকে তার যতটুকু হাইট এবং ওয়েট আছে সেই অনুযায়ী যতটুকু ক্যালোরি দরকার তার থেকে মাত্র 10 থেকে 15 কিলো ক্যালোরি গ্রহণ করলেই কিন্তু চলে। সো এই যে আমাদের একটা ভুল একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা আসলে চলাফেরা করছি এখন পর্যন্ত, ওইটাই আমাদের মাথায় আছে যে প্রচুর খাওয়ার বিষয়টা আসলে। এবং এই যে আপনি বললেন খুব সুন্দর একটা কথা তুলে এনেছেন যে প্রচুর খাওয়া, তো এটা তো মায়েরা খেতে পারে না, এক নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা এসে কমপ্লেনটাই কিন্তু করেন এবং সাথে করে যে নিয়ে আসেন, হাজবেন্ড হতে পারে, মা হতে পারে, একদমই খেতে চাচ্ছে না, খাচ্ছেই না। এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন যে একটা মানসিক একটা, কিন্তু আমি বলবো যে একটা টর্চার কিংবা একটা প্রেশার, যেমনি উনি খেতে পাচ্ছেন না এবং তার মধ্যে থেকে আশেপাশের মানুষজন আবার খাওয়ার প্রতি প্রেশার দিচ্ছে। তো অ্যাকচুয়ালি উনি তাহলে কি খাবেন? মানে আমরা বেসিক্যালি যে বিষয়টার উপর নজর দিই যে খাবারগুলোর প্রতি, সেটা হচ্ছে খাদ্যের খাওয়ার কথা নিয়ে আমরা একটু ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আমি আসসালাম। বরিশাল থেকে বলছি। জি, বরিশাল থেকে কে বলছেন? বরিশাল থেকে শিউলি বলছি। আচ্ছা, জি বলুন। যে গর্ভ যখন বাচ্চা কনসেপ্ট করে 2-3 তখন পানি পানি ছাড়ে, তখন কি করা উচিত? দর্শক, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝিনি। আপনি কি এখন গর্ভবতী? না, আমার গর্ভবতী না, আমার গর্ভবতী অবস্থা এরকম হয়েছিল, সেজন্য আমি জানতে চাইছিলাম। আচ্ছা, কি হয়েছিল? যে যখন 2 মাস বা 2 মাস হয় তখন পানি মানে ভাঙে। আচ্ছা, মাসিকের রাস্তা দিয়ে রক্ত পানির মতন স্রাব যেয়েছিল, তাই তো? হ্যাঁ, অর্থাৎ ময়লা পানির মতন ভাঙে। আচ্ছা, এখানে কি করণীয় আছে আমার? আপনি আপনার কি বাচ্চা কি ডেলিভারি হয়ে গেছে? না, বাচ্চাটা হয়নি, ডাক্তার দেখিয়েছিলাম, তখন আমার বাচ্চাটা এমনি মানে হয়ে গেছে, মানে আপনি আচ্ছা, এখন মানে পুষ্টি সম্বন্ধে আপনি কি জানতে চাচ্ছেন? কি খাওয়া দাওয়া করবেন সেরকম কিছু, নাকি যে কোনো খাওয়ার সাথে ওই বিষয়ে কি আমি কোনো পদ্ধতি নিতে পারবো, কি কি ওষুধ ব্যবহার করতে পারবো বা কি খাওয়া যায়, কি বিষয় কি করলে এই জিনিসটা না হয় সেই জন্য? আচ্ছা, কি খাবেন কি খাবেন না। আচ্ছা, যে দর্শক সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। অ্যাকচুয়ালি উনি যেটা বলছেন যে যদিও এই প্রশ্নটা আসলে গাইনোকোলজিক্যাল যে বিষয়, আমাদের গাইনোকোলজিস্ট ভালো উত্তর দিতে পারবে। তারপর আমি বলবো যে উনি বলছিলেন যে আসলে হোয়াইট ডিসচার্জ যেটাকে বলে, এটা হোয়াইট ডিসচার্জ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান এটা আসলে আমার বলা উচিত যে পুষ্টিগত খাবার তো অবশ্যই খাবে, তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে হাইজিনের বিষয়টা মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাকিটা তার গাইনোকোলজিস্ট যিনি আছেন তিনি প্রপার একটা সাজেশন দিতে পারবে। এক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয় সেক্ষেত্রে আসলে কিছু কিছু মেডিসিন তখন হয়তো গ্রহণ করা লাগতে পারে। তবে এটার সঙ্গে আমি যতটুকু জানি স্ট্রেস কিন্তু রিলেটেড, সো স্ট্রেসটাকে যদি কন্ট্রোল করা যায় হোয়াইট ডিসচার্জ কিন্তু অনেকটাই কমে আসে। আর যেহেতু ওনার সেকেন্ড ট্রাইমেস্টার, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি ময়মনসিং থেকে বলছি। জি বলুন, কে বলছেন? আমার নাম সুইটি।
জি স্মৃতি বলুন। আমি ময়মনসিং থেকে বলছি। জি ময়মনসিং থেকে বলছেন, বলেন। হ্যাঁ, আমি এখন গর্ভবতী, আমার 9 মাস চলতেছে। এখন আচ্ছা আমার বাথরুমে আর কি একটু সমস্যা হইতেছে। আচ্ছা, মানে কি টয়লেট হচ্ছে না? হ্যাঁ, প্রতিদিন একটু হয় না? মানে অনেক শক্ত, কষা? মানে কষ্ট হয় আর কি। আচ্ছা আচ্ছা, আর এখন আমার বর্তমানে কি করণীয়? আচ্ছা, ঠিক আছে। এটা আর কিন্তু গ্যাসের একটা প্রবলেম কমন হচ্ছে, একটা বুক জ্বালা, প্রবলেম। বুক জ্বালা দর্শক পোড়া করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় খুব কমন একটা প্রবলেম প্রেগনেন্সিতে জি। আসলে কনস্টিপেশন এবং রিকারেন্ট ইউরিন ইনফেকশন সবার মধ্যেই কিন্তু দেখা যায়। উনি যেহেতু বলছিলেন যে কনস্টিপেশনের প্রবলেম এবং একেবারে উনি ডেলিভারের শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছেন। সো এই টাইমটাতে যদি কনস্টিপেশন হয় কখনোই আমরা বলি না যে আপনি প্রেশার ক্রিয়েট করে আপনি টয়লেটটাকে করার চেষ্টা করেন। খুব ন্যাচারাল ওয়েতে করাটাই ভালো, কেননা যেহেতু অলরেডি তার 9 মান্থস চলছে। জি। এই অবস্থায় আমরা যেটা রিকোয়েস্ট করবো ওনাকে একটু খাওয়ার জন্য, যেমন যে খাবারগুলো খেলে খুব সহজেই সেটা হজম হয়ে যায়, কিন্তু মোটামুটি ধরনের ফাইবার যাতে অবশ্যই যাতে থাকে। যেমন আচ্ছা। আমরা এক্ষেত্রে পেঁপেটাকে বলি খাওয়ার জন্য, তবে জি। রান্না করা পেঁপে, নট কাঁচা পেঁপে। কারণ আচ্ছা। প্রেগনেন্সিতে আমরা কিন্তু কাঁচা পেঁপেটাকে অনেক Avoid করতে বলি। হ্যাঁ অনেক ধরনের ঝুঁকি থাকে। সেক্ষেত্রে জি। আমরা বলি যে কাঁচা পেঁপে না খেয়ে উনি যদি পাকা পেঁপে ফ্রুটস হিসেবে, যদি ডায়াবেটিক পেশেন্ট না হয়ে থাকেন, অথবা কাঁচা পেঁপেটাকে উনি যদি তরকারি হিসেবে ভালো মতো ওয়েল কুকড অবস্থায় যদি উনি খান, তাহলে সেক্ষেত্রে মনে হয় কনস্টিপেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। এক্ষেত্রেও আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে, যেমন উনি লাল শাক, কচু শাক, আরও অনেক ধরনের হাই ফাইবার জাতীয় সবজি আছে, সেগুলো উনি খেতে পারে। তবে খাওয়ার পরে যদি উনি একটু দই খেতে পারে, সেটা কিন্তু চমৎকার কাজ করে, কেননা আচ্ছা। দই কিন্তু প্রোবায়োটিক থাকে, এবং এই প্রোবায়োটিক জাতীয় খাবার যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম রয়েছে, হ্যাঁ, যাদের উনি কিন্তু একটু কনস্টিপেশনের বলেছেন যে প্রবলেম রয়েছে, ওনার একটু অ্যাসিডিটি আছে, হ্যাঁ একটু বার্ন অ্যাসিডিটি হচ্ছে। রয়েছে, সো এই দইটা কিন্তু তার ক্ষেত্রে মেডিসিনের মতো কাজ করবে। আচ্ছা। কনস্টিপেশনের প্রবলেমটাও কমাবে, সেই সাথে কিন্তু আচ্ছা। অ্যাসিডিটি যে প্রবলেম রয়েছে সেটাও কিন্তু কমে যাবে, কারণ এই টাইমটাতে কিন্তু অনেক ধরনের ক্যালসিয়াম, আয়রন, অনেক ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা হয়, যেটার জন্য হ্যাঁ। কিন্তু কনস্টিপেশন হয়, এবং এটার সাথে রিলেটেড কিন্তু গ্যাস্ট্রাইটিস। সো আমার মনে হয় ইয়োগাট এবং হাই ফাইবার জাতীয় খাবার এবং সেই সাথে পরিমাণ মতো পানি যদি উনি খেতে পারে, আমার মনে হয় সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। আপা, এই বিষয়ে আমার একটা কোশ্চেন ছিল, খুব সুন্দর, যে দইয়ের যে কথা বললেন, এখন এই দইটা কিভাবে খাবে? মানে কি টক দই খাবে নাকি মিষ্টি দই খাবে? আমরা আসলে প্রেগনেন্সিতে বলেন বা জি। নর্মাল যে কোনো মানুষকে আমরা বলি যে আসলে মিষ্টি যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। সাদা আচ্ছা। চিনিটাকে আমরা কিন্তু বলে থাকি যেটা হোয়াইট পয়জন। আর আচ্ছা। প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা মাকে আরো বিশেষভাবে সচেতন থাকতে বলি। অনেক সময় দেখা যায় 8 মাস পার হয়ে গেছে, তার হয়তো কোনো ধরনের ব্লাড সুগার রেস করে না, কিন্তু একেবারে শেষ পর্যায়ে হয়তো মাত্র 1 মাস আছে বাচ্চা ডেলিভারি হওয়ার, ঠিক শেষ পর্যায়ে এসে তার দেখা গেল ব্লাড সুগার রেস করলো। তো আচ্ছা, এই সেক্ষেত্রে বিষয়ে আমরা আমরা আরেকটু জানবো। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, জি, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা ঠিক আছে। সরি দর্শক, ফোনটি লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, জি আপা, যেটা বলছিলেন যে তার মানে আমরা মিষ্টি দইটা অ্যাভয়েড করব। একটু ভালো হয়, কারণ একেবারে শেষ আচ্ছা। পর্যায়ে কিন্তু অনেক সময় দেখা জি। যায় অনেকের সুগারটা রেজ করে, তখন দেখা যায় তাকে ইনসুলিন নিতে হয়, এক্সট্রা একটা তাকে আচ্ছা। কষ্ট একটা পেতে হয়। burden-এর মধ্যে হ্যাঁ, চলে এবং গেলেন অনেকেই তিনি। মনে করে যে ব্লাড সুগার বেড়ে যাওয়াটা মানে হচ্ছে যে মায়ের কষ্ট, কিন্তু বেসিক্যালি ব্লাড সুগার যদি বেড়ে যায়, মায়ের যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি কিন্তু সাফার বাচ্চা করে, affected ক্ষতিগ্রস্ত হয় গর্ভস্থ শিশু। জি। সুতরাং এক্ষেত্রে আমরা টক দইটাকেই প্রেফার করে থাকি, অথবা ঘরে বানানো কম মিষ্টির দই। আচ্ছা, জি, খুব সুন্দর বললেন। আচ্ছা আপা, আরেকটা কথা, জি আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? রোগীর নাম হচ্ছে রোমানা। জি, রুমানা, বয়স কত? বয়স হলো 20। 20। জি, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে যে 6 মাস পার হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার এমন কোনো ইচ্ছা নাই, খাওয়া দাওয়া খেতে অসুবিধা বোধ করে। আচ্ছা। আর বাচ্চাটা সঠিকভাবে সুস্বাস্থ্য করতে কি কি করলে ভালো হবে, যেমন পরামর্শ। জি। হাতটা ব্যথা করে। জি, 6 মাস এখন গর্ভস্থ শিশুর বয়স, তাই তো? এবং খাওয়া দাওয়া হচ্ছে না একেবারেই? ওনার খাওয়া দাওয়া কি? খেতে পারে না তেমন। আচ্ছা, তেমন খেতে পারছে না। কি খাচ্ছেন উনি তাহলে? মানে কি ধরনের দুধ খাওয়া উনি গ্রহণ করছেন? দুধ খান,
মাছ খান, দুধ খাচ্ছে। কিন্তু বমি করে, অতিরিক্ত বমি করে। আচ্ছা, তার মানে কি যা খাচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে সেটাই বমি করে বের করে দিচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, বমি করে। হ্যাঁ। আচ্ছা, আর ভাত কতটুকু খেতে পারেন? ভাত খায়, উপযুক্ত ভাত খায়। আচ্ছা, ভাতটা মোটামুটি ঠিক মতনই খাচ্ছেন। আচ্ছা, আর এর সাথে কোনো ওনার অন্য কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে যে টয়লেট প্রতিদিন হচ্ছে কিনা, পেশাবটা ঠিক মতন হচ্ছে কিনা? পায়খানা একদমই হয় না, 2-3 দিন অন্তর পায়খানা। জি, পায়খানা আচ্ছা, একটু ইরেগুলার হয়। আচ্ছা, আর পেশাব কি ঠিক মতন হচ্ছে? জি? ওনার পেশাব কি ঠিক মতন হয়? হ্যাঁ। আচ্ছা, কোনো পেটে কোনো ব্যথা আছে কি? না, ব্যথা নেই, ব্যথা নেই। আচ্ছা, জি দর্শক, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। এই বিরতিতে প্রবলেমটা যাচ্ছি, বিরতির পরে ইনশাআল্লাহ ওনাদের প্রশ্ন এবং অনেক কথা হবে আপনার সাথে। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বাজেট লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? হ্যাঁ, আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই, আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি। কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ, না সেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি পড়ে ফেলো। এই বিয়ের সংসার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, ফালাম। ও মা গো মা, এই যে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া। দেখ, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আপনি যে একটা বউ পাইছেন, লাখ এক। এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ যদি
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে। আমরা গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলাম। আসুন ফিরে যাই আমরা আমাদের মূল আলোচনায়। বিরতির আগে একজন সচেতন দর্শক আমাদের প্রশ্ন বলছিলেন যে উনি ওনার ওয়াইফ প্রেগন্যান্ট এবং 6 মাস চলছে এবং উনি খেতে পারছে এবং ওনার মনে হয় বাউল মুভমেন্টও খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে আমরা আসলে সাজেশন দিব আসলে যে যেটা বলছিলাম যে অতিরিক্ত খাওয়ার বিষয়টা, যে প্রেগন্যান্সি মানে যে বেশি খাওয়ার বিষয়টা, এই কনসেপশন থেকে বের হয়ে আসতে হবে। আমরা বেসিক্যালি জোর দিয়ে থাকি যে একজন মা যদি প্রপারলি খেতে না পারে, কিন্তু এনশিওর করতে হবে তার যেন খাদ্যের যে 6টি উপাদান মাছ, মাংস, দুধ, ডিম বা আমরা যে ভিটামিনস মিনারেলস যেগুলোর কথা বলে থাকি, পানি, ফ্যাট, গুড ফ্যাট, এগুলো যাতে খাওয়া হয়। এক কথা, একজন মা সারাদিনে যেন একটা ডিম অবশ্যই খায়, দুপুরে এবং রাতে যেন তার ফিশ বা চিকেন দুটো যে কোনো একটা যেটা উনি খেতে পারে। এখানে ফোর্স করার আসলে কিছু নাই, ফোর্স করা যাবে না, বাট চেষ্টা করতে হবে খাবারগুলোর মধ্যে যেন একটু ভ্যারিয়েশন নিয়ে আসা যায়, সেটা একটু চেষ্টা করতে হবে। মা যেন অবশ্যই একটু দুধ বা দই খেতে পারে, একটু বাদাম যেন খেতে পারে, একটু ফল যেন খেতে পারে। তবে এক্ষেত্রে আমরা যদি প্রেগনেন্সির প্রথম দিকে কয়েকটা বেসিক টেস্টের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে ওই মায়ের কোনো থাইরয়েড রিলেটেড প্রবলেম নেই, ওই মায়ের কোনো কথা আসবো, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাকিলা বলছিলাম। জি শাকিলা, বলুন। কোত্থেকে বলছেন? জি, নওগাঁ থেকে। নওগাঁ থেকে বলছেন, জি বলুন। জি, আমার 6 মাস রানিং প্রেগন্যান্সি চলতেছে। আমার আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন। জি বলুন। জি, আমার মনে করেন সর্দি আর ঠান্ডাটা লেগেই আছে, এক্ষেত্রে কি ওষুধ খাওয়া যাবে? আচ্ছা, এর জন্য কি খাওয়া খেতে পারছেন না, এরকম কিছু খাওয়ায় অরুচি হয়েছে কি? ভাত খাওয়াটা তেমন যাচ্ছে না, এমনি আরো অন্য খাবারগুলো খাওয়া যায়, কিন্তু ভাতটা তেমন খেতে পারি না। আচ্ছা, সর্দি অথবা ঠান্ডা লেগেছে, কাশি আছে নাকি? জি। আচ্ছা, হ্যাঁ, 15 দিন ধরে কাশিটা আছে। আচ্ছা, এই ব্যাপারে অবশ্য ঠান্ডার জন্য আপনি আপনার নিকটবর্তী যে গাইনোকোলজিস্ট আছেন ওনার সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ খাবেন। ওষুধ অবশ্যই আছে এবং ওষুধ খাওয়া যাবে না এমন না, তবে হচ্ছে যে আপনি অবশ্যই পরামর্শ মতন খাবেন। আর খাওয়ার ব্যাপারে আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। আবার ওনার প্রশ্নের উত্তরটা যদি দিয়ে দিই। যেহেতু বলছেন ওনার ঠান্ডা কাশির প্রবলেম রয়েছে, এই বিষয়ে যে মেডিসিন যেটা খেতে হবে সেটা অবশ্যই একজন মেডিসিনের ডক্টর অথবা তার গাইনোকোলজিস্ট সেই সাজেশনটা দিবে যে কোন ওষুধ খেতে হবে। বাট এর বাইরে আমরা কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু এই ঠান্ডা কাশির প্রবলেমটাকে কমাতে পারি। যেমন আমরা যদি একটু স্টিম নেই, একটু যদি আমরা লেবু, মধু, পানি এইটা গ্রহণ করতে পারি, সেটা কিন্তু আমাদের দেখা যায় যে গলার মধ্যে যে কনজেশনটা থাকে, বুকের মধ্যে যে কনজেশনটা থাকে সেটা কিন্তু কমে যায়। সেই সাথে বিভিন্ন ধরনের যে সিট্রাস ফ্রুটস গুলো আছে সেটা কিন্তু যাদের ঠান্ডার প্রবলেম সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। অনেকের ভুল ধারণা যে কি ফল খেতে পারি, টক জাতীয় যে কোনো ফল আমরা যদি মেনশন করে যে মালটা বা আমি কমলা খেতে পারি, আমি একটু আমলকি খেতে পারি, হ্যাঁ, এই ধরনের টক জাতীয় যে কোনো ফল যদি খাওয়া যাবে, অফকোর্স লেবু খাওয়া যাবে। তবে যাদের খুব বেশি রকমের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা পরিমাণে কম খাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেকে মনে করে যে লেবু বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে, কিন্তু এটা একটা ভুল ধারণা। লেবু বরং খাবার হজম করতে হেল্প করে এবং অ্যাসিডিটিটাকে কমাতে হেল্প করে। সুতরাং ঠান্ডা যাদের লেগে থাকে, যেটা বললাম যে একটু যদি স্টিম নেওয়া যেতে পারে, একটু রং চা, একটু আদা দিয়ে লেবু দিয়ে যদি খাওয়া যেতে পারে, একটু সিট্রাস ফ্রুটস যদি খাওয়া যেতে পারে, সেটা কিন্তু তাকে অনেকটা রিলিফ দিবে। আচ্ছা, জি। আর এই এখন ওনার চলছে 6 মাস। এই 6 মাস বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম আপনাকে, যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি, তো এই সময় কি বাড়তি কোনো খাওয়া দাওয়ার কি কোনো সাজেশন থাকবে কিনা আমরা বেসিক্যালি বাড়তি খাওয়ার বিষয়টা বলতে যখন ফার্স্ট ট্রাইমেস্টার থাকে তখন আমরা বলি মাত্র 10 কিলো ক্যালোরি, 10 থেকে 15 কিলো ক্যালোরি আমরা বাড়তি খেতে বলি। তো সেটা 2-3টা বাদাম খেলে বা একটা ডিমের হোয়াইট পার্ট খেলে কিন্তু কভার হয়ে যায়। আর সেকেন্ড ট্রাইমেস্টার যেটা আমরা ধরি যে
4 মাস থেকে 6 মাস পর্যন্ত, সেই সময়টাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি, তখন কিন্তু মাত্র 150 কিলো ক্যালোরি বাড়ালে কিন্তু চলে। তো 150 কিলো ক্যালোরি বাড়াতে গেলে আমাদেরকে আসলে অত বেশি না খেলেও চলে। আমরা যদি একটু প্রোটিনের পোর্শনটা একটু যদি 150 কিলো ক্যালোরি একটু সহজভাবে মানে কতটুকু খুব খাওয়া কম। মানে আমি ফর এক্সাম্পল বলছি, যেমন একটা ডিমের হোয়াইট পার্টে শুধু যদি হোয়াইট পার্ট খাই সেটা সেদ্ধ করে, তাহলে সেখানে 18 থেকে 20 কিলো ক্যালোরি থাকবে। যদি আমি কুসুম সহ খাই তাহলে সেটাতে থাকবে 70 থেকে 80 কিলো ক্যালোরি। আমি যদি একটু স্যুপ খাই, চিকেন ভেজিটেবল স্যুপ, সেখানেও কিন্তু 100 কিলো ক্যালোরির মতো থাকে। সুতরাং এই সেকেন্ড ট্রাইমেস্টারে আমি চেষ্টা করব, যিনি প্রেগনেন্ট মা তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অবশ্যই সকালে 2টো লাল আটার রুটি বা সাদা আটার রুটি, তার সঙ্গে যেন 1 কাপ সবজি থাকে, খুব কালারফুল ভেজিটেবল থাকতে হবে, একটা ফার্স্ট ক্লাস প্রোটিনের পার্ট থাকতে হবে, সেটা অবশ্যই ডিমটাকে আমরা প্রেফার করে থাকি। এরপরে যে মিড মর্নিং টাইমটা, এই মিড মর্নিং টাইমটাতে একটা যদি কম মিষ্টির ফল খাওয়া যায়, একটু যদি বাদাম খাওয়া যায়, তবে বাদাম খাওয়ার বিষয়ে একটু সচেতন করতে চাই, যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে তারা অবশ্যই বাদামটা অ্যাভয়েড করবে, শুধুমাত্র কাঠ বাদাম তারা খেতে পারবে। এবং দুপুরের পোর্শনটা যদি আমরা বলি যে ভাত, আমরা যে প্রশ্ন করছিলেন, আমরা একটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? সরি, লাইনটা কেটে গেল। আচ্ছা জি, আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন যে তিনি ভাত খেতে পারছে না, তার মিসেস ভাত একটু কম খাচ্ছে। আসলে ভাত কম খেলে কোনো অসুবিধা নাই, আমরা জোর দিয়ে থাকি সবসময়, যেটা আমরা বলে থাকি যে ভাত যদি একটু কমও খাই তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু একটু ফাইবার জাতীয় খাবার, একটু কালারফুল শাকসবজি, একটু মাছ মুরগি, হ্যাঁ এই ধরনের খাবার যদি একটু খাওয়া যেতে পারে, সেই সাথে লেবু। আমরা জানি যে কার্বোহাইড্রেট, তো ভাত ছাড়া অন্য কোনো কার্বোহাইড্রেট বিকল্প অনেক কিছু আছে, देयर इज সো মেনি অপশনস। আমরা শুধুমাত্র মনে করি যে দুপুরে রাতে খাওয়া মানে আসলে ভাত খেতে হবে, বিষয়টা সেটা না। অনেক অপশন আছে, এখন যেমন ওটস আমরা চাইলে খেতে পারি, আমরা চাইলে আসলে মুজলি খেতে পারি, এখানে আমরা চিরা দই নিয়ে আসতে পারি। সো এই ধরনের কার্বোহাইড্রেট যদি আমরা খাই, কেউ যদি পছন্দ করে যে আমি ওটসের জায়গায় আমি চাইলে একটু ব্রেড নিতে চাই, তিনি স্যান্ডউইচ করে খেতে পারে, এবং স্যান্ডউইচটা যদি একটু হেলদি প্রসেসে খাওয়া যায়। আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আপু, আমি কে বলছেন? কে বলছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে, জি, নাম বলুন। হ্যালো, জি জি, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রিয়ামণি। জি, রিয়ামণি বলেন। আচ্ছা আপু, স্বাস্থ্য গর্ভবতী থাকাকালীন, জি বলুন। গর্ভবতী থাকাকালীন যদি আমার সিজার হয় বা পুরো সিজার হয়, তো যদি আমার এই জায়গার ভিতরে আমার কোনো মানে প্রস্রাবের কোনো সাথে কানেকশন আছে, আমার সিজার হওয়ার পর থেকে আমার এই প্রস্রাবের সমস্যা, বুঝছেন, ঘন ঘন প্রস্রাব, আমি থাকতে পারি না, রাতে অনেকবার যেতে হয়। আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, রাতে অনেকবার ঘুম ভেঙে প্রস্রাবে যেতে হচ্ছে, তাই তো? আর কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে কি, যে খেতে পারছেন না কিংবা এরকম কিছু? না, ভাত খেতে পারি না, এমনি সবকিছু খেতে পারি। ভাত খেতে পারছেন না, আর অন্য সবকিছুই মোটামুটি খেতে পারছেন, তাই তো? বমি টমি তো হচ্ছে না? বমি কি হচ্ছে? জি, বমি হচ্ছে কি না? জি না। আচ্ছা, বমি হচ্ছে না, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমি খুব অল্প কথাই বলে দিই যে আসলে সবাই যেটি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম যে প্রেগন্যান্সি মানে সবাই মনে করে অনেক বেশি ভাত খেতে হবে, এবং বিকল্প কি কি আছে সেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে ওটস অপশন আছে, রুটি অপশন আছে, আমরা একটা হেলদি ওয়েতে কোনো স্যান্ডউইচ আমরা চাইলে খেতে পারি, আমরা মুড়ি খেতে পারি, চিরা দই আমরা খেতে পারি, হ্যাঁ মুজলির অপশন আছে। সো অনেক অপশন কিন্তু আছে। কেউ যদি মনে করে যে আমি একটু নুডলস ভালোবাসি, নুডলস চাইলে খেতে পারি, তবে সেটাকে একটু নিউট্রিয়েন্ট অ্যাড করে, অর্থাৎ একটু সবজি, একটু ডিমের হোয়াইট পার্ট, অথবা হোল এগটাও চাইলে দিতে পারি, একটু চিকেন অ্যাড করে, একটু কালারফুল শাকসবজি দিয়ে কিন্তু এই নুডলসটাকে কিন্তু একদম কমপ্লিট একটা মিল হিসেবে কিন্তু চাইলে খেতে পারে। সুতরাং প্রেগনেন্সি মানে যে দুপুরে রাতে ভাত খেতে হবে ওরকম ম্যান্ডেটরি কিছু নাই, মানে কার্বোহাইড্রেট পরিমাণের পাশাপাশি যদি শাকসবজি এবং ফার্স্ট ক্লাস প্রোটিনের অপশনটা থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ডেফিসিয়েন্সির বিষয়টা আসলে কখনোই আসবে না। আচ্ছা, জি আপা খুব সুন্দর বলছিলেন। আরেকটা
বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছিলেন যে কাঠবাদামের কথা এবং যদি থাইরয়েড ডিসঅর্ডার যদি থেকে থাকে এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। এটা আসলে আমরা বলি যে প্রেগন্যান্সির শুরুর দিকে এবং গাইনোকোলজিস্টরা কিন্তু এই টেস্টটা করে থাকে একদম প্রেগন্যান্সির শুরুর দিকে, যে তার থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, তার সিবিসি টেস্টটা করা হয় যেটি দিয়ে বোঝা যায় তার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, আয়রন টেস্ট করতে বলে, সুগার বাড়তি আছে কিনা, সেই বেসিক কয়েকটা টেস্টের মাধ্যমে কিন্তু জানতে পারে। সো একজন প্রেগন্যান্ট মায়ের প্রথমেই যদি সে জানতে পারে যে তার থাইরয়েড রিলেটেড প্রবলেম আছে, তখন তাকে কিছু কিছু খাবার দেখি যে তার মানে প্রেগন্যান্সির আগে থেকেই হয়তো বা তিনি থাইরয়েড অনেকের আগে থেকেই থাকে, তখন তো আরো বেশি সচেতনভাবে তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, প্রপার টাইমে প্রপারলি তাকে মেডিসিন গ্রহণ করতে হবে এবং কিছু কিছু স্পেসিফিক খাবার আছে যেগুলো আমরা একটু অ্যাভয়েড করতে বলি। খুব ছোট্ট করে যদি বলি, যেমন গ্রিন টি, কাঠবাদাম বাদে বাকি সব ধরনের বাদাম আমরা তাকে অ্যাভয়েড করতে বলি। আমরা স্পিনাচ মানে পালং শাকটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি। এছাড়া ফুলকপি, শাকের মধ্যে কি শুধু পালং শাক, অন্য পালং শাক ছাড়া ফুলকপি, বাঁধাকপি, এটাকে আমরা বলি ক্রুসিফেরাস ভেজিটেবল। ফুলকপি শীতকালে যে সবজিগুলো সব থেকে বেশি পাওয়া যায়, এই সবজিগুলো আমরা আসলে থাইরয়েডের পেশেন্টদেরকে আমরা একটু কম খেতে বলি। এবং প্রেগন্যান্সিতে বর্তমানে কিন্তু এখন এটা অনেক বেশি দেখা যাচ্ছে। প্রেগন্যান্সিতে থাইরয়েডের প্রবলেম কিন্তু হয়তো আগে ছিল না, কিন্তু প্রেগন্যান্সির পরে কিন্তু ডায়াগনোসিসের জন্য যে মেজার টুল আমরা ইনভেস্টিগেশন যেটা করতাম সেটাও কিন্তু ছিল না। এখন যেহেতু এটার মানে সুবিধাটা এসছে, এইজন্য এখন আমরা টেস্ট করছি, এখন আমরা জানতে পারছি, অনেক কিছু ধরা পড়ছে। জি আপা, একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, ওই যে থাইরয়েডের কথা যেটা বলতেছে সেটা। জি দর্শক, আপনার নামটা বলুন প্লিজ। নন প্রেগন্যান্সি, যারা বয়স্ক লোক, তাদের ব্যাপারেও কি এই বাধা ধরা নিয়মগুলো আছে? আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই বাধা ধরার নিয়ম মানে স্পেসিফিক কয়েকটা খাবার আছে, এটা সবাইকে আসলে মেনটেন করতে হয়। সেটা যিনি বলছিলেন যে অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে একই রকম কিনা, প্রেগনেন্টদের ক্ষেত্রে একই রকম কিনা, বা যারা অ্যাডোলেসেন্ট কিশোরী যারা বা কিশোর যারা রয়েছে সবার ক্ষেত্রে আমরা কমন কয়েকটা বেসিক কয়েকটা জিনিস থাকে আমরা অ্যাভয়েড করতে বলি। তার মধ্যে গ্রিন টি, কাঠবাদাম বাদে বাকি সব ধরনের বাদামটাকে অ্যাভয়েড করতে বলি। ক্রুসিফেরাস যে ভেজিটেবলগুলো রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে ব্রোকলি রয়েছে, তার মধ্যে স্পিনাচ রয়েছে, এই কয়েকটা খাবার আমরা অ্যাভয়েড করতে বলি। তার মধ্যে সয় প্রোডাক্ট রয়েছে, স্ট্রবেরি রয়েছে, পিয়ার্স রয়েছে। সো এগুলো আমরা এত আসলে খুব বেশি কিছু না, কিন্তু ঘুরে ফিরে 15 থেকে 20 ধরনের খাবার আমরা একটু বলি অ্যাভয়েড করার জন্য। কিন্তু একেবারে যে খাওয়া যাবে না তা কিন্তু নয়, যদি তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু চাইলে 10 থেকে 12 দিনে একবার যদি খান তাতে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তবে এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই যদি আপনি জানতে পারেন আপনার থাইরয়েড রিলেটেড প্রবলেম আছে, অবশ্যই একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। আচ্ছা, খুব সুন্দর বলেছেন। আচ্ছা আপা, আমরা আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারের বেশি গুরুত্বটা দিচ্ছি আমি, যে অনেক সময় এসে বলে যে ফার্স্ট ট্রাইমেস্টার আসলে আমাদেরকে গুরুত্ব এই জন্যই দিতে হয়, কেননা এটা হয়তো অনেকেই জানে না যে আমরা সবাই জানি যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় বাচ্চা হওয়ার পরে বা ডিউরিং প্রেগনেন্সিতে, হোল প্রেগনেন্সিতে হয়তো হচ্ছে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু অলমোস্ট 60 to 70% একজন গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায়। সুতরাং এই টাইমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে মায়েরা খেতে পারে না, সো এটার বিকল্প হিসেবে চাইলে ডক্টরের সঙ্গে কথা বলে বমির ঔষধ বন্ধ করে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট চাইলে খেতে পারে। এবং এই টাইমে আমার কথা হচ্ছে যে কম খাবার খাক, কিন্তু সেই কম খাবারটা যেন খুব হেলদি এবং নিউট্রিশিয়াস খাবার হয়। এতটুকু এনশিওর করতে হবে যে আমি ভাত কম খাচ্ছি, আমি হয়তো অন্যান্য এক্সট্রা যে খাবারগুলো আমি বিকেলে নাস্তা হয়তো ওরকম খাচ্ছি না, কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে এবং শাকসবজি যেটা দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি শুনছি, কে বলছেন? আমি উত্তরা বলছি। উত্তরা থেকে? এই তো হচ্ছে আমার মায়ের একটু ওই থাইরয়েড রিলেটেড সমস্যা আছে, তো এটার জন্য মানে কি কি খাওয়া যাবে না খাওয়া যাবে এটাই। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ আসলে আমাদের অতিথি এগুলো নিয়ে বললেন, আশা করি আপনি শুনেছেন এবং উত্তর পেয়েছেন। আপা, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
আপনি যে একটা বউ পাইছেন লাখ এক। এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। ওর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেললো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও তো চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা হয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা খরচ কা আমার মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম। মামা, তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে হাত। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। স্বাদের খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারে কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নেই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে টাসাইন না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি ধরনের খাবার খেতে হবে তার আগে আমি বলতে চাই যে প্রেগন্যান্সিতে যেন ডায়াবেটিসটা না হয় সেটার জন্য কিন্তু শুরু থেকে একটু কনসাস থাকতে হবে। অবশ্যই আমরা এই বিষয়ে জানবো। আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমার নাম হচ্ছে রুমি, আমি বরিশাল থেকে বলতেছি। জি বলুন। যে আমার এই 1 মাস কি 1.5 মাস 2 মাস হইলে প্রচুর বমি থাকে, আর আমি খাইতে পারি না কিছু, প্রায় 8-9 মাস পর্যন্ত এরকমই থাকে। আচ্ছা, যে জিনিসটা 3-4 মাসে সেরে যাওয়ার কথা সেটা আপনার 8 মাস পর্যন্ত স্থায়ী হয়। আচ্ছা, শুধু কি বমি হচ্ছে এই তো? হ্যাঁ, প্রচুর বমি, তো পানিও খাইতে পারি না। পানিও খেতে পারছেন না? আচ্ছা, এরকম সমস্যা কতদিন ধরে এবং তাহলে কি কি খাচ্ছেন আপাতত আপনি? হ্যাঁ, এই সমস্যাটা কতদিন থেকে, মানে পুরা সমস্যাটা প্রেগনেন্ট হওয়ার 2 মাস
এরকম 2 মাসের মধ্যে থেকে এরকম সমস্যা। কি কি খাচ্ছেন এখন আপনি? আমি কিছু খেতে পারতেছি না, পানিও না বা ওই ভাত কোনো কিছু খেতে পারি না। আচ্ছা আচ্ছা, যে দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এই প্রবলেমটা না আসলে ঠিক বলবো না যে সবার ক্ষেত্রে হয়ে থাকে, খুব রেয়ারলি অনেকের ক্ষেত্রে যে একেবারেই খেতে পারে না, যেটা আমরা সবাই জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে বমির প্রবলেম হয়, নাউসিয়া প্রবলেম হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা একদম প্রেগনেন্সির শুরু থেকে বেবি ডেলিভারির আগ পর্যন্ত এই প্রবলেমটা কমনলি থাকে, খুব রেয়ার। বাট এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে একটু কথা বলে, এই যে উনি খেতে পারছেন না, এক্ষেত্রে কিন্তু তার ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। মায়ের যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা বাচ্চার উপরে এফেক্ট পড়বে। সো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলসের সাপ্লিমেন্ট আছে, সেটা উনি গ্রহণ করতে পারে। বাট এর বাইরে আমি কিছু সাজেশন ওনাকে দিতে পারি যে আমরা ট্রেডিশনাল খাবারের বাইরে যদি একটু ভিন্ন ধরনের একটু খাবারের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কিছুটা হলে রুচিটা ফিরে আসতে পারে। যেমন আমরা সকালে সেই রুটিই খেতে হবে, ভাতই খেতে হবে, সেটা না করে চাইলে কিন্তু আমরা একটু চিরা দই আমরা একটু খেতে পারি, আমরা চাইলে একটু স্যান্ডউইচ তৈরি করে আমরা একটু খেতে পারি। যে আপা আসবো, আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। কে বলছেন? মানিকগঞ্জ থেকে বৃষ্টি বলতেছি। জি বৃষ্টি, বলুন। আমার পেঁপে খাওয়া, ডক্টরে বলছিল যে আমার পেঁপে খাওয়া নিষেধ, কিন্তু আমি পেঁপে খাইছি। আর আমার আর কি রাত হলে অনেকটাই প্রস্রাব বেড়ে যায়, আর 2-1 দিন পর পর টয়লেট হয়। আচ্ছা আচ্ছা দর্শক, আপনি যতটুকু আমরা বুঝলাম আমরা এটাতেই উত্তর দিয়েছি। হ্যাঁ, এই পেঁপে খাওয়া কিন্তু আসলে খুব মানে কি বলে যে জল্পনা কল্পনা আছে। যদি আমরা সায়েন্সের কথা বলি, আসলে সায়েন্সে কিন্তু স্পেসিফিক্যালি বলা হয়নি বা কোথাও নেই এরকম কোনো যে পেঁপে খেলে আসলে বাচ্চার কোনো সমস্যা হবে, গর্ভস্থ শিশুর কোনো সমস্যা হবে। তবে পেঁপেতে একটা এনজাইম থাকে যেটা কিন্তু বাচ্চার আসলে ক্ষতি করতে পারে। যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে একমাত্র এই পেঁপেটাকে, কাঁচা পেঁপেটাকে আমরা স্পেশালি একটু অ্যাভয়েড করতে বলি। যে এনজাইমটার কথা বলছিলাম, অনেক সময় দেখা যায় এই এনজাইমটা গর্ভস্থ শিশুটাকে, মায়ের যে জরায়ু আছে সেখানে আসলে সেট হতে দেয় না। তো এটার জন্য কিন্তু আমরা পুষ্টিবিদ বলেন বা ডাক্তাররা বলেন। পেঁপে নিয়ে আরেকটু কথা শুনবো, একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বরিশাল থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইসরাফিল। জি বলুন। আমার পেশেন্ট হচ্ছে আজকে 1 মাস গর্ভবতী, 1 থেকে 1.5 মাস। আপা জি 1 থেকে 1.5 মাস। জি এখন কি সমস্যা? সে আপনার তার প্রধান সমস্যা অ্যালার্জি, অনেক আগে থেকে অ্যালার্জিগত সমস্যা আছে। আচ্ছা, আর কিছু? আর শ্বাসকষ্ট আছে। আর কি বললেন? অ্যালার্জির সাথে অ্যালার্জি বেশি উঠলে আপনার শ্বাসকষ্ট একটু বেশি হয়। শ্বাসকষ্ট হয়। জি আচ্ছা। জি আর কোনো সমস্যা? আর আপনার খাবার দাবার একবারে খাবার দাবার টোটালি খেতে পারে না, কোনো খাবারই না। আচ্ছা আচ্ছা, যে দর্শক আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। প্রথম ট্রাইমেস্টারে আসলে এই প্রবলেমটা বেশি হয়ে থাকে এবং ওনার প্রেগনেন্সি বয়স মনে হয় 1 থেকে 1.5 মাস মাত্র শুরু, এখনো অনেক লম্বা সময় কিন্তু পড়ে আছে। খুব অল্প কথায় যদি বলি, এই টাইমে বমি হবে, এটাকে মেন্টালি একটু মেনে নিতে হবে। এই কাউন্সিলিং করাটা না অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা গাইনোকোলজিস্ট করতে পারে, পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু করতে পারে যে এই সময়টাতে একটু রুচির এদিক সেদিক হবে, বমি হবে, কিন্তু তারপরে কিন্তু খেতে হবে। কিন্তু সেই খাওয়াটা যেন কোনো বোরিং খাবার যাতে না হয়। আমি কিন্তু বারবার বলছি যে খাবার মধ্যে যদি একটু ভ্যারিয়েশন নিয়ে আসা যায়, কেউ যদি অমলেট খেতে না পারে সে পোচ করে খাক, যদি এভাবে ডিম খেতে না পারে সে এগ পুডিং খেতে পারে। মানে খাওয়া দাওয়ার একটু ভ্যারিয়েশন আনতে হবে। আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা সরি দর্শক। জি আপা যেটা বলছিলাম যে ওনার আরেকটা সমস্যা যেটা বলছিলেন, ওনার আসলে অ্যালার্জি, এবং অ্যালার্জির জন্য অনেক সময় শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে হবে, কারণ প্রেগনেন্সি একেবারে ভিন্ন একটা জার্নি বলা যেতে পারে। এই টাইমে যদি অ্যালার্জি প্রবলেম থাকে, মানে আপনি কি সাজেস্ট করেন যে অ্যালার্জি যদি থাকে, ইন জেনারেল যদি অ্যালার্জি থাকে, তাহলে আমাদের কি কি খাওয়াটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা উচিত? কমনলি কিছু আমরা খাবার খেতে নিষেধ করি, যেমন তার মধ্যে প্রথমে যে চিংড়ি জাতীয় খাবার,
চিংড়ি। হ্যাঁ, জি। অনেকের আচ্ছা, ক্ষেত্রে আপা দেখা যায় আসছি, আমরা beef-এর একটা ফোন problem কল হয়। নিয়েছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। মনে করেন আপা আমার 8 মাস আগে ডেলিভারি হচ্ছে। আচ্ছা, 8 মাস আগে ডেলিভারি হয়েছে। জি। বাচ্চা মারা গেছে 5 ঘন্টা পর। আচ্ছা, জি। এর মধ্যে আমি মনে করেন বাচ্চা নেওয়ার চেষ্টা করে বাচ্চা হচ্ছে না, কোনো সমস্যা? আচ্ছা, মাত্র 8 মাস আগে ডেলিভারি হয়েছে, এখন এই 8 মাস যাবত তার মানে আপনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি দর্শক, আপনি কি কোনো ডক্টর দেখিয়েছেন কিনা, অর্থাৎ গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়েছেন কিনা? না, আমি কোনো ডাক্তারের কাছে যাওয়া হয়নি, কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে কোনো পরামর্শও নেওয়া হয়নি। আচ্ছা, জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো আসলে গাইনি ডক্টর ভালো দিতে পারবে, যেহেতু ওনার 8 মাসের প্রেগনেন্সি ওনার ছিল, তারপরে বেবিটা মনে কন্টিনিউ করেনি। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যেহেতু উনি ট্রাই করছে। সেই ট্রাই করার পেছনে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে, যে কী ধরনের ওষুধ উনি খাবে, কেন আসলে মিসক্যারেজের বিষয়টা আসছে। সেক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া ঘরে বসে আমার কাছে মনে হয় উনি কোনো ভালো সলিউশন পাবে না, এবং একটা সুস্থ শিশু মনে হয় নিয়ে আসতে পারবে না। তবে আপা, আমি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে অবশ্যই হবে। আপনি যেটা বলছেন দর্শকের জন্য এটাই পরামর্শ থাকবে প্রথমত। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমি আসছি, আমি আরেকটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আমি রাকিউল বলছিলাম। জি জি বলুন, আমরা শুনছি। আমার ওয়াইফ প্রেগনেন্ট হইতে 6 মাস হলো। জি। তো ওনার কি মাদার হরলিক্স খাওয়া হবে? 6 মাস? আচ্ছা, মাদার হরলিক্স খাওয়া যাবে কি না? আচ্ছা, ঠিক আছে। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমরা আসলে কোনো ব্র্যান্ড নেম নিয়ে সরাসরি তো আসলে বলতে পারি না, বাট আমরা এক কথায় এর আগেও আমি বলেছি যে আমরা সুগারের আইটেমগুলো আমরা একটু কম খেতে বলি। তবে হ্যাঁ, অফকোর্স মাদার হরলিক্স বলেন, বা আমরা ব্র্যান্ড নেমটা আসলে বলাটা উচিত না, বাট কোনো মায়ের যদি নর্মাল খাবারটা খেতে তার অসুবিধা হয়, অফকোর্স তিনি মাদার হরলিক্স খেতে পারেন, বা হরলিক্স টাইপের যে কোনো ধরনের এনার্জি বুস্ট করে ওরকম কিছু চাইলে খেতে পারে, দুধের সঙ্গে মিক্স করে উনি খেতে পারে। এর বাইরে যদি তিনি ডিম খেতে না পারেন, হ্যাঁ, উনি স্যুপ তৈরি করে খেতে পারেন, এগ পুডিং তৈরি করে খেতে পারেন। উনি যদি ভাত খেতে না পারেন, চিনি কম দিয়ে বা চিনি ছাড়া উনি পায়েস তৈরি করে খেতে পারেন, সাগর পায়েস চাইলে উনি খেতে পারেন। সো অনেক কিন্তু অপশন আছে, এবং এটার জন্য কিন্তু আমরা বারবার বলি যে কোনো একজন গর্ভবতী মা যদি খেতে না পারে, তার বমি হচ্ছে, তার যতটুকু বমি হচ্ছে, যতটুকু ক্যালোরি তার চলে যাচ্ছে, ততটুকু ক্যালোরি যদি ফুলফিল না হয়, মা সুস্থ থাকবে না। মা সুস্থ না থাকলে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই গাইনি ডক্টরের পাশাপাশি পুষ্টিবিদের একটা পরামর্শ যদি নেওয়া যায়, একটা ফলো আপ যদি করা যায়, এটা আমরা বলি না যে প্রতি মাসে মাসে নিতে হবে, প্রথম ট্রাইমেস্টার, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে যদি নেওয়া যায়, তাহলে মনে মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া তার পেয়ে যাবে যে আসলে এই ধরা বাঁধা ভাত, মাছ, মুরগির বাইরে আমরা আসলে আর খেতে পারি। আপা খুব সুন্দর বলছিলেন। আমি যেটা আরেকটা জানতে চাচ্ছিলাম, যে ওই যে 8 মাসের বাচ্চা যিনি মারা গেছেন, তো উনি এখন তো অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, সেটা একটা ব্যাপার। আর আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটা এই সময় উনি যে পরবর্তী বাচ্চা যাতে এরকম না হয়, সেই বিষয়ে ওনার খাওয়া দাওয়ার মেনুটা যদি একটু বলে দিতেন। খাওয়ার মেনুর ক্ষেত্রে আমি বলবো, যেহেতু ওনার 8 মাসের প্রেগনেন্সি ছিল, ডেফিনেটলি তার ওয়েট কিছুটা হলেও বেড়েছে। সুতরাং নেক্সট বেবির জন্য তাকে প্রিপারেশন নিতে হলে প্রথমে তাকে ওজনটাকে আইডিয়াল বডি ওয়েটের দিকে নিয়ে আসতে হবে, ওজনটাকে তার হাইট অনুযায়ী নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে যে কিছু বেসিক কিছু খাবার, যেমন তার যদি হিমোগ্লোবিন কম থাকে সেটা কারেকশন করতে হবে, তার যদি আয়রন কম থাকে সেটা কারেকশন করতে হবে। অনেক সময় দেখা যায় সোডিয়াম কম থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রেশার কম বেশি থাকে। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন জানতে চাইছিলাম যে আমি কুমিল্লা থেকে বলছি। জি, কুমিল্লা। আমার তলপেটের বাম সাইডে টনটন করে ব্যথা করে। আমাদের প্রস্রাবের দোষ নাই, তারপর আমার গ্যাস্ট্রিকও নাই।
আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হলো 67 বছর। আচ্ছা, আপনার পেটের বাম পাশে ব্যথা করে। আচ্ছা, আর কোনো সমস্যা? আপনার টয়লেট কি ঠিক মতন আছে কিনা, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, আমার প্রস্তাব ঠিক আছে, পায়খানা ঠিক আছে। এখন আমার কষ্ট হলো এক জায়গায়, এই যে আমাদের পেটের নিচে বাম সাইড পুরো উপর দিয়া ওই জায়গাটা টন করে ব্যথা করে। হঠাৎ আমি গতকালকে দেখি তো, আমি গতকাল হতে আসছি, আমি টিভির সামনে আসি তো কখন আমাকে অনুষ্ঠানটা শোনা যায়। আচ্ছা জি দর্শক, ঠিক আছে, এটা আসলে আমাদের আজকের বিষয় না, এবং আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন। জি ধন্যবাদ দর্শক। জি হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে এখন একটা মানে অর্থাৎ উনি একটা ব্যালেন্সড ডায়েট অবশ্যই খাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে আমাদের কিছু সুপারস্টিশন মানে কুসংস্কার আছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে, এবং এটা অলরেডি একজন প্রশ্ন করেছেনই, আর কি কি ধরনের যে খাওয়া যাবে না, এরকম কি কোনো নিষেধাজ্ঞা আমরা দিতে পারি কিনা? না, একমাত্র কাঁচা পেঁপের ব্যাপারে আমরা একটু নিষেধাজ্ঞা ঠিক বলবো না, আমরা বলি যে একটু অ্যাভয়েড করাটাই ভালো। যদিও এটা সায়েন্স কিন্তু একেবারে ক্লিয়ারলি কোনো স্টেটমেন্ট দেয়নি যে কাঁচা পেঁপে খেলেই আসলে গর্ভস্থ শিশুর কোনো অসুবিধা হবে, কিন্তু আমরা আসলে সেফ সাইডে থাকার জন্য আমরা বলি যে অ্যাভয়েড করাটাই ভালো। তবে তিনি চাইলে কাঁচা সবজিটাকে তরকারি হিসেবে খুব ভালোভাবে রান্না করে যদি খায় তাহলে কিন্তু পারবে। এবং 4th সেমিস্টার থেকে মানে 4 মাস থেকে 4th মান্থ থেকে কিন্তু চাইলে তিনি পেঁপেটা খেতে পারে, এবং পেঁপেটা যেন কাঁচা অবস্থায় না থাকে, পাকা পেঁপে খুব ভালোভাবে পাকা থাকতে হবে, এবং যদি রান্না করা অবস্থায় খায় সেটা যেন খুব ভালোভাবে রান্না করে তিনি যেন। এছাড়া আর কোনো আসলে কুসংস্কার নেই। ওকে, খুব সুন্দর বললেন আপু। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে বলছেন? গাজীপুর থেকে বলছেন? জি জি, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনার কথা আসলে কিছু বুঝতে পারছি না, আপনি দয়া করে আরেকবার চেষ্টা করুন। জি আপা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেটা বলতে বলতে আসলে আর শোনা হয়নি, সেটা হচ্ছে প্রেগন্যান্সি ডায়াবেটিসের ব্যাপারটা যদি একটু বলতেন। যেটা আমরা বলছিলাম যে প্রেগন্যান্সি ডায়াবেটিসের যেন না হয়, সেই জন্য আমরা যদি শুরু থেকে যদি একটু সচেতন থাকি, ওই যে একটা বিষয় মাথায় কাজ করে যে প্রেগন্যান্সি মানে প্রচুর খেতে হবে, প্রচুর খাওয়ার বিষয়টা মাথা থেকে বাদ দিতে হবে, যতটুকু পারা যায় আননেসেসারি কার্বোহাইড্রেট ইনটেক কম করতে হবে, আননেসেসারি সুগারি আইটেম ইনটেক কম করতে হবে। সো এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু ওই প্রেগন্যান্সি ডায়াবেটিস আসার সম্ভাবনাটা খুবই কম। একটা হচ্ছে যে ফ্যামিলিতে বাবা মায়ের যদি থাকে তখন হয়তো বা কারো ক্ষেত্রে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস যদি কারোর বাবা মায়ের থেকে থাকে তাকে তো আরো বেশি সচেতন থাকতে হবে সুগারি আইটেম খাওয়ার ব্যাপারে। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রেগন্যান্সির একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে যদি আমরা একটু সচেতন ভাবে বুঝে শুনে যদি খাই তাহলে কিন্তু মা ঠিক থাকবে, মা সুস্থ থাকবে, গর্ভস্থ শিশু ঠিক থাকবে, এবং তার ওই যে হাইপার টেনশন, থাইরয়েড জনিত প্রবলেম, রক্ত শূন্যতা একটা খুব কমন একটা প্রবলেম দেখা যায়, এই প্রবলেমগুলো কখনোই পুরোটা প্রেগন্যান্সিতে দেখা যাবে না। আমার কাছে মনে হয় প্রেগন্যান্সি খুব সুন্দর একটা সময়, এবং এই সময়টাকে না এনজয় করা উচিত, এবং সেক্ষেত্রে শুধুমাত্র গর্ভবতী মা না, তাকে হেল্প করার জন্য, যেটা এর আগেও আমি বলেছি যে তার হাজব্যান্ড, তার বাবা মা, তার ভাই বোন, ফ্রেন্ড সার্কেল, কলিগ সবাই যদি তাকে একটু প্যাম্পারিং করতে পারে, তার টোটাল প্রেগন্যান্সিটাই কিন্তু খুব চমৎকার যায়, এবং মা যদি হ্যাপি থাকে সেটার কিন্তু এফেক্ট পড়ে কিন্তু বাচ্চার উপর। শুধুমাত্র খাবার দাবার দিয়ে না, মা মানসিকভাবে যদি সুস্থ থাকে বাচ্চাটাও কিন্তু সুস্থ থাকে। জি আপা, আরেকটা কোশ্চেন একটু জানতে চাচ্ছিলাম। আসলে অনেকে বলে যে মায়েরা যেটাকে আমরা বলি আসলে ফুড ক্র্যাভিং, যে মানে একটা নির্দিষ্ট কোনো খাওয়ার প্রতি অনেক ধরনের খাবার ক্রেভিং আসে। হ্যাঁ, তো আপা এই সম্বন্ধে আপনি কি বলবেন? আচ্ছা, এটা খুব ন্যাচারাল একটা মানে প্রসেস। আমি আসছি, আমরা আরেকটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো। জি আপু। জি বলেন, কে বলছেন? আপু, আমি হচ্ছে ঢাকা থেকে বলছি, সাথী। জি সাথী। আমার হচ্ছে 6th মান্থ চলছে। জি। তো আমি হচ্ছে আপু
আগে হচ্ছে মানে প্রেগনেন্সি শুরু হওয়ার আগে কফি খেতাম অনেক। তো যখন প্রেগনেন্সি আমার হচ্ছে শুরু হয়েছে এরপরে ফার্স্ট 3 মান্থ আমি কোনো চা কফি খাওয়া একদম কমিয়ে দিয়েছিলাম। আমি হচ্ছে রং চা খেতাম, মানে অনেক বেশি প্রবলেম হলে বা মাথা ব্যথা মনে হতো যে মাথা ব্যথা হয়, তো সেক্ষেত্রে রং চা খেতাম। তো এরপরে হচ্ছে 3 মাস পরে আমার হচ্ছে কনস্টিপেশনের প্রবলেমটা অনেক বেশি মানে হয় আপু। তো আগে আমার হচ্ছে আমার মানে প্রেগনেন্সির আগে কখনোই কনস্টিপেশন ছিল না। তো এরপরে আর কি 4th মান্থ চলে যাওয়ার পর 5th মান্থ থেকে মানে লাস্ট মান্থে আর কি আমি কফিটা খাওয়া একটু শুরু করেছি, অনেক চিনি ছাড়াই খাই আর হচ্ছে অনেক কম খাই। কিন্তু এটাতে কি ক্যাফেইনের মানে পরিমাণ যদি বেশি হয়ে যাবে এরকম, এটাতে কি আমার বেবির কোনো ক্ষতি হতে পারে? আচ্ছা, জি দর্শক, জি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, খুব খাওয়া যাবে খুব চমৎকার প্রশ্নই করেছে। এটা অনেকের কোয়ারিজ থাকে আসলে যে প্রেগন্যান্ট অবস্থায় আসলে কফি বা ক্যাফেইন জাতীয় জিনিস খাওয়া যাবে কিনা। অফকোর্স খাওয়া যাবে, কিন্তু সেটার পরিমাণটা যেন পরিমিত থাকে এবং অবশ্যই বিকেলের আগেই সেই চা কফি খাওয়াটা আসলে এটা কমপ্লিট করে ফেলতে হবে। এখন যেটা হয় যে আমরা তো সবাই জানি যে ক্যাফেইনটা আমাদের ঘুমের ক্ষতি করে থাকে। হ্যাঁ, সো বিকেলের আগে যদি আমরা চা কফির খাওয়ার পর্বটা শেষ করে ফেলি এবং সেটা যদি পরিমিত খাই, সারাদিনে অন্তত 2 কাপ খাওয়া আসলে যেতে পারে, সকালে 1 কাপ বিকালে 1 কাপ। এবং যেটা বলছিলাম যে উইদাউট সুগার যদি হয় খুবই ভালো। অনেকে যেটা করে থাকে যে জিরোকেল টাইপের যে জিনিসগুলো আসলে আর্টিফিশিয়াল সুইটনার খাওয়ার কথা বলে থাকে বা এটা কি চয়েস করে। আমরা বলবো এক্ষেত্রে আসলে ন্যাচারাল সুগারটা খাওয়াটাই সব থেকে ভালো। অফকোর্স জিরোকেল নিতে পারে, তবে প্রেগনেন্সিতে আমরা আর্টিফিশিয়াল সুইটনার যেটা আছে সেটাকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি। তার থেকে ন্যাচারাল সুগার যেটা ব্রাউন সুগার চাইলে খুব অল্প পরিমাণে খেতে পারে, তবে খুব ভালো হয় যদি চিনি ছাড়া চা খাওয়া যায়। আচ্ছা আপা, খুব সুন্দর বললেন। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে ছোট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু ছোট করে বলে দিতেন, যে আপনার কি পরামর্শ থাকবে? দর্শকদের প্রতি আমার একটাই পরামর্শ, আসলে প্রেগনেন্সি মানে আমরা মনে করি যে আসলে খুব জটিল একটা সময় আমরা পার করবো, আসলে বিষয়টা কিন্তু ওরকম না। মেন্টালি নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিতে। সেজন্য অবশ্যই একজন পুষ্টিবিদের সাথে যদি পরামর্শ করে আপনি একটা প্রপার চার্ট ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় কোন খাবারটা কম খেলে কোন খাবারটা বেশি খেলে আপনার ক্ষতি হতে পারে বা আপনার জন্য ভালো হতে পারে, সেই সাথে গর্ভস্থ শিশুর জন্য ভালো হতে পারে, সেটি মনে হয় আপনার জন্য খুব চমৎকার একটা সাজেশন হবে। এবং সেই সাথে চেষ্টা করতে হবে খাওয়া দাওয়ার পাশাপাশি মানসিক শান্তিটা যেন বজায় থাকে। স্ট্রেসফুল লাইফ আমাদের থাকবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার টেকনিকগুলো আমাদেরকে শিখতে হবে। ফ্যামিলির সাথে কোয়ালিটির টাইম পাস করা এবং প্রেগনেন্ট মায়েদের জন্য সবথেকে দরকার হচ্ছে পর্যাপ্ত ঘুম। এই কয়েকটা বিষয় যদি আমরা মেনটেন করতে পারি, আমার কাছে মনে হয় প্রেগনেন্সি খুব চমৎকার একটা সময়। জি আপা, অনেক সুন্দর বলেছেন। আমরা খুবই উপকৃত হয়েছে, আমাদের দর্শকরা উপকৃত হয়েছে আশা করি। এখন অনুষ্ঠানটি শেষ করছি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আজকের মতন। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।